তো আমরা হচ্ছে এই মুহূর্তে সলভ করা শুরু করব আমাদের যে আলিম স্যারের বইয়ের কোষ বিভাজন অধ্যায়ের এমসিকিউগুলো। তো শুরুতে কিছু বেসিক ক্লিয়ার করে নিচ্ছি যাতে তোমাদের এটা পড়তে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? বেসিকগুলো একটু মনে করাই দিচ্ছি। প্রথমে বইয়ে কোষচক্র নামে একটা পড়া ছিল, মাইটোসিস কোষ বিভাজন অংশে কোষচক্র। এই কোষচক্রের দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোসিস দশা বা এম ফেজ। ইন্টারফেজের মধ্যে কোষ বিভাজন হয় না, তবে কোষ বিভাজনের জন্য প্রস্তুতি নেওয়া হয়। এই ইন্টারফেজের মধ্যে 90 থেকে 95% সময় যায়, আর এই যে এম ফেজে মাত্র 5 to 10% সময় যায়। এই যে ইন্টারফেস এর তিনটা পার্ট, গ্যাপ 1, B1, S বা সিনথেসিস, আর হচ্ছে গ্যাপ 2। বাংলায় বললে বিরাম দশা 1, সংশ্লেষণ দশা, বিরাম দশা 2। গ্যাপ মানে বিরাম, ওকে? যদি এদের টাইম জিজ্ঞেস করে তাহলে এইভাবে মনে রাখবা 30, 40, 50। প্রথমে তিনটা সংখ্যা লিখবা 30, 40, 50। এই 30টা এখানে লিখবা, তাহলে 30 থেকে 40, 30 থেকে 50। এবার 30 আর 40-এর মধ্যে গ্যাপ কত? 10। 30 আর 50-এর মধ্যে গ্যাপ কত? 20। তাহলে এটা হচ্ছে 10 থেকে 20। এ হচ্ছে তাদের পার্সেন্টেজ। গ্যাপ 1 30 থেকে 40%, সিনথেসিস দশা 30 থেকে 50%, গ্যাপ 2 দশা 10 থেকে 20%। ওকে, এখন এম ফেজ বা মাইটোসিসের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আগে ঘটে, সাইটোকাইনেসিস পরে ঘটে। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এই যে ক্যারিও কথাটা মানে হচ্ছে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস। এখানে 5টা বড় বড় ধাপ আছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর মধ্যে প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী, ওকে? আর সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস পরে ঘটে, যাকে বলা হয় সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, তাহলে মোটামুটি এর একটা সামারি ছিল। আমরা হচ্ছে পরবর্তী যাচ্ছি মিওসিসের ক্ষেত্রে। তো আমরা মাইটোসিসের যেমন দেখলাম, মিওসিস এরকম ইন্টারফেস মিওসিস 1, এরপর মিওসিস 1 এবং 2 এর মাঝখানে, মিওসিস 1 এবং 2 এর মাঝখানে হচ্ছে ইন্টারকাইনেসিস। এই ধাপটা মনে রাখতে হবে, যা কিনা মাইটোসিসের মধ্যে ছিল না। আচ্ছা, মিওসিস 1 এর আবার আমরা দেখতে পাচ্ছি 4টা, আমাদের যেমন ওইখানে ছিল প্রোফেজ, কই গেল? এইখানে যেমন ছিল প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে জাস্ট মেটাফেজ পার্টটা বাদে বাকি সবগুলো আছে। দেখো, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আবার 2ও আছে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এখান থেকে মাথায় রাখতে হবে প্রোফেজ 1 সবচেয়ে দীর্ঘস্থায়ী। একে আবার 5টা উপধাপে ভাগ করা হয়: ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্রোটিন, ডায়াকাইনেসিস। ঠিক আছে, এই 5টা ধাপ আমরা সামনে দেখব ডিটেলস। ওকে, তো খেয়াল করো, আমাদের প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি। মিওসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিনেপসিস ঘটে? তো মনে রাখবা সিনেপসিস, সিস মানে প্রক্রিয়া, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। সিস মানে কি? প্রক্রিয়া। যে কোনো সিস, মাইটোসিস, মিওসিস, কাইনেসিস, সব সিস মানে প্রক্রিয়া। তাহলে সিনেপসিস মানে বিয়া করার প্রক্রিয়া। ভাই আপনি এটা কি বলতেছেন? বিয়া করার প্রক্রিয়া মানে কি? তো বিয়া করার প্রক্রিয়া কেন বলতেছি, আমরা দেখি যে রাস্তা দিয়ে অনেক কাপল যায়, কাপল, ছেলে মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার নাম কি? কাপল। এরকম যদি কোনো ক্রোমোজোমের কাপল থাকে তার নাম বলি আমরা বাইভ্যালেন্ট। কি বলি আমরা? বাইভ্যালেন্ট। বাই মানে হচ্ছে 2, তাহলে 2টা ক্রোমোজোম যখন পাশাপাশি থাকে তার নাম হচ্ছে কাপল, মানে বাইভ্যালেন্ট। আর যখন তারা বিয়া করে, মানে যখন তারা জোড়া লাগে, যেই প্রক্রিয়ায় তারা জোড়া লাগে বা যেই প্রক্রিয়ায় তারা বিয়া করে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনেপসিস। সিনেপসিস কেন? সিস মানে প্রক্রিয়া, সিন মানে একসাথে। সিনোনিম অ্যান্টোনিম পড়ছো না? সিনোনিম অ্যান্টোনিম। সিন মানে কি? সিন মানে একসাথে। তাহলে একসাথে বসবাস করার যে প্রক্রিয়া, একসাথে জোড়া লাগার যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে সিনেপসিস। তাহলে প্রশ্ন যদি করে বাইভ্যালেন্ট কোথায় দেখা যায়, সিনেপসিস কোথায় দেখা যায়, আনসার হচ্ছে জাইগোটিন। কেন জাইগোটিন? এই যে দেখো, জাইগোটিনের জাইগোস, জাইগোস মানে হচ্ছে জোড়া। জাইগোট কথাটা শুনছো? জাইগোট, শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয় তখন তার নাম হয় জাইগোট। জাইগোট মানে হচ্ছে জোড়া। তাহলে জাইগো, জাইগো মানে হচ্ছে যতে জাইগো, যতে জোড়া। তো যত জোড়ার পড়াশোনা সব কি? জাইগোটিন। ক্লিয়ার? আশা করি আমি বেসিকটা ক্লিয়ার করতে পারছি। তাহলে এখানে দেখো বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোথায়? জাইগোটিনে।
তারপর সিনেপসিস দেখা যায় কোথায়, জাইগোটিনে, একটা ডিউতে আসছিল একটা জ্যায়ুতে আসছিল। তো আশা করি জিনিস আর কেউ ভুল করবা না। ওকে, এরপরে দেখো অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় কোন ধাপে। তো আমাদের একটু মেরু বিষয়গুলো বুঝতে হবে। যারা ফিজিক্স মোটামুটি ভালো বুঝো তাদের ক্ষেত্রে এটা সমস্যা হবে না, ফিজিক্স যারা ভালো বুঝো তাদের ক্ষেত্রে সমস্যা হবে না। আমি তো জাইগোটিনের চিত্রটা আনছি এখানে, তোমরা চাইলে জাইগোটিনের কাহিনীও দেখতে পারো এখানে। এই দেখো, এই যে দেখো দুইজন একসাথে আছে, এই জোড়াটাকে বলা হয় ভাইভ্যালেন্ট বা হচ্ছে কাপল বলতে পারো, কাপল, ঠিক আছে, এটা হচ্ছে কাপল। আশা করি বুঝতে পারতেছ। ওকে, আমরা হচ্ছে এখন অ্যানাফেজটা একটু ধাপগুলো দেখব। খেয়াল করো, ওই যে এইটা হচ্ছে মেরু, ঠিক আছে, এটা হচ্ছে মেরু, আর এই যে এইটা দেখতেছো এটা হচ্ছে বিষুব, ঠিক আছে। তো তোমাদের প্রতি প্রশ্ন, এই বিষুব অঞ্চলে অবস্থান করে কোন ধাপে? মানে ক্রোমোজোমগুলো আমরা দেখছি যে মেরুর দিকে চলে যাচ্ছে, মেরুর দিকে যাওয়ার সময় এই যে সেন্ট্রোমিয়ারগুলা অগ্রগামী এবং বাহুগুলা হচ্ছে অনুগামী, মানে পিছন দিকে, সেন্ট্রোমিয়ারগুলা সামনে লিড দিচ্ছে, তাই না? তো মেরুর দিকে যাচ্ছে, এটাও দেখো মেরুর দিকে আসতেছে, সবাই মেরুর দিকে আসতেছে। তো মেরুর দিকে আসে হচ্ছে অ্যানাফেজ বা গতি পর্যায়ে। আমরা জানি অ্যানা নামে একটা বাস আছে যা কিনা উরুম ধুরুম ছুটে, এখন অবশ্য বন্ধ হয়ে গেছে, আওয়ামী লীগের ছিল দেখা বন্ধ করে দিছে। তো অ্যানা বাস কিন্তু উরুম দুরুম ছুটে, গতি পর্যায় যাকে বলে। তো কোন দিকে ছুটে? মেরুর দিকে ছুটে। এবং মেরুর দিকে ছুটার সময় এটা বিভিন্ন আকৃতি হয়, ভি, এল, জে, আই, এরকম বিভিন্ন আকৃতি হয় ক্রোমোজোমগুলার। আমার প্রশ্ন হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোন ধাপে? মেটাফেজ ধাপে। ভেরি গুড, অনেকেই কমেন্ট করছো মেটাফেজ ধাপে। ওকে, তাহলে আমরা এই পড়াগুলো এখন এখান থেকে দেখবো যে অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। এবং এখান থেকে কিন্তু আরও কিছু পড়া আছে, তুমি চাইলে পড়তে পারো। অ্যানাফেজ পর্যায়ের অপর নাম হচ্ছে গতি পর্যায়, তাই না? মাইটোসিসের বিভাজনে প্রতিটি ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হয় কোন ধাপে? ক্রোমাটিডগুলো অপত্য ক্রোমোজোমে পরিণত হয় অ্যানাফেজ ধাপে, এটা মুখস্থ রাখবা। ভি, এল, জে, আই অ্যানাফেজে, মেরুমুখী চলন অ্যানাফেজে, ঠিক আছে। ওকে, গেল এটা। কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে নিচের কোনটি? তো এটা প্রথম কথা হচ্ছে তুমি মুখস্থ রাখবা যে অ্যাস্টার রে কে তৈরি করে। অ্যাস্টার রে তৈরি করে সেন্ট্রিওল, এটা প্রথম কথা বলো মুখস্থ, প্রথম কথা মুখস্থ। আরেকটা পড়া জানতে হবে যে এই অ্যাস্টার রে কোন ধাপে তৈরি হয়? আনসার হচ্ছে প্রোমেটাফেজ। অ্যাস্টার রে কোন ধাপে তৈরি হয়? আনসার হচ্ছে প্রোমেটাফেজ। ওকে, নিচের কোন বিজ্ঞানী বা কোন বিজ্ঞানী কোষ বিভাজন আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী কোষ বিভাজন আবিষ্কার করেন? তো প্রথম কথা তোমার আগে নামটা মনে রাখতে হবে যে ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাজন আবিষ্কার করেন। এছাড়াও আরও কিছু বিজ্ঞানীর নাম তোমাকে পড়তে হবে, যেমন ওয়াল্টার ফ্লেমিং নিয়ে আরেকটা পড়া যে উনি সামুদ্রিক স্যালামেন্ডার ট্রাইটারাস ম্যাকুলুসা কোষে সর্বপ্রথম বিভাজন লক্ষ্য করেন। এই ওয়াল্টার ফ্লেমিং কি করছে? মাইটোসিস নামকরণ করছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। শ্লাইখার কি করছে? ক্যারিওকাইনেসিস নামকরণ করছে। আমি এটা মনে রাখতাম শাক দিয়া, শাক দিয়ে মনে রাখতাম, শাক দিয়া শাইখার, ক দিয়া হচ্ছে ক্যারিওকাইনেসিস। ফার্মার ও মুর, ফার্মারের ম, মুরের ম, এটা দিয়ে মনে রাখতাম মিওসিস নামকরণ। ফার্মারের ম, মুরের ম, মিওসিস নামকরণ। থমাস হান্ট মর্গান উনি ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভারের ধারণা দিছে। কোন উদ্ভিদে? ভুট্টা উদ্ভিদে। তোমরা বলতে পারবা যে কত সালে, সালটা বলতে পারবা কিনা? মানে এই থমাস হান্ট মর্গান কত সালে নোবেল পুরস্কার পান, এটা বললেই হবে। কত সালে নোবেল পুরস্কার পান এই ক্রসিং ওভার আবিষ্কারের জন্য? হাওয়ার্ড ও পেল্ক কোষ চক্রের প্রস্তাব দেন। আমরা যে কোষ চক্র দেখে আসলাম, ওই কোষ চক্রের প্রস্তাব দেন কে? হাওয়ার্ড ও পেল্ক। ওকে, তো আমাদের এগুলা গেল। কায়াজমাটার প্রান্তবর্তন ঘটে মিওসিস কোষ বিভাজনের কোন দশায়? তো কায়াজমাটার যে প্রান্তবর্তন বা প্রান্তীয়করণ যেটাই বলো, সেটা দেখা যায় কোন ধাপে? ডিপ্লোটিনে, ঠিক আছে। তো এইটা মনে রাখার জন্য আমি তোমাদের একটা গল্পের মতো বলবো, আশা করি গল্পটা শুনলে তোমাদের পড়াটা ক্লিয়ার হবে। খেয়াল করো, এই যে ল্যাপটোটিন দেখতেছো, ল্যাপটোটিন দশা, আমি চিত্র নিয়ে আসি। ল্যাপটোটিনের চিত্র দেখলে হয়তো আরও ক্লিয়ার হবে। প্রোমেটাফেজ, মেটাফেজ। আচ্ছা, ল্যাপটোটিনের চিত্রটা মনে আনা হয়নি। তোমরা জানো ল্যাপটোটিন ধাপে ক্রোমোমিয়ার দেখা যায়, তাই না? এবং সেখানে ক্রোমোজোমগুলো কেমন থাকে? বুকের মতো থাকে, তাই না? বুকে, ফুলের যে তোড়া,
তোমাদের প্রতি আমার প্রশ্ন, এই যে ল্যাপটোটিন দশায় যে ক্রোমোমিয়ার দানাগুলা দেখা যায় এগুলা স্পষ্ট হয় কোন ধাপে? তোমাদের প্রতি আমার প্রশ্নটা বুঝতে পারছো? ল্যাপটোটিন ধাপে যে ক্রোমোমিয়ার দানাগুলা দেখা যায় এগুলা স্পষ্ট হয় কোন ধাপে? প্রশ্ন করো, উত্তর করো। আমি তোমাদের এখানে কিছু ব্যাখ্যা দিচ্ছি বা কিছু গল্প আকারে বলতেছি। ল্যাপটোটিন এটা হচ্ছে প্রেমের সময়। ল্যাপটোটিন কি? প্রেমের সময়। তো প্রেম হইলে মানুষ কি করে? ফুলের তোড়া উপহার দেয়, তাই না? প্রেমের শুরুতে কি করে? ফুলের তোড়া উপহার দেয়। তার মানে ল্যাপটোটিন দশায় ক্রোমোজোমগুলো ফুলের তোড়া বা বুকের মতো দেখা যায়। এরপর আস্তে আস্তে তারা বাইরে ঘোরাফেরা শুরু করে, কাপল, যাকে আমরা বললাম বাইভ্যালেন্ট। তারপর তারা বিয়ে করে। বিয়ে মানে কি? সিনেপসিস। বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়। বাচ্চা কাচ্চা হওয়া মানে কি? ক্রসিং ওভার, তাই না? বাচ্চা কাচ্চা হওয়া মানে হচ্ছে ক্রসিং ওভার। তাহলে প্যাকাইটিন হচ্ছে বাচ্চা কাচ্চা হওয়ার সময়। এরপর তাদের মাঝে মাঝে অনেক কাপড় আছে যাদের মধ্যে কোনো বনিবনা হয় না, তারা পরবর্তীতে ডিভোর্স নিয়ে ফেলে। তো ডিপ্লোটিনের ডিতে হচ্ছে ডিভোর্স, তারা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। তারা ডিভোর্স নিয়ে ফেলে মানে তারা আলাদা হয়ে যায়, মানে প্রান্তীয়করণ হয়, দুইজন দুই ধাপে চলে যায়, তাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়, বিকর্ষণ দেখা যায়। তাহলে দেখো, প্রথমে তারা প্রেম করছে, ফুলের তোড়া দিছে, বুকে হচ্ছে ল্যাপটোটিন দশায়। তারপর তারা কাপল মানে হচ্ছে বাইভ্যালেন্ট, এবং বিয়ে মানে সিনেপসিস হচ্ছে জাইগোটিন মানে জোড়া লাগছে। প্যাকাইটিন ক্রসিং ওভার মানে বাচ্চা কাচ্চা হয়েছে, এবং তারা ডিভোর্স নিয়ে ফেলছে মানে কি? ডিপ্লোটিন প্রান্তীয়করণ বা হচ্ছে বিকর্ষণ হয়েছে। এইভাবে তুমি হচ্ছে সিরিয়ালি মনে রাখতে পারো। তোমাদের প্রতি প্রশ্ন ছিল যে আচ্ছা মেটাফেজ বলছো একজন, না 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 আশরাফুল, মেটাফেজ দশায় ক্রোমোমিয়ার আসবে কোত্থেকে? ক্রোমোমিয়ার তো মিওসিসের অংশ না, ক্রোমোমিয়ার তো মিওসিসের অংশ, তাহলে মেটাফেজে তো আর আসবে না। ল্যাপটোটিন দশায় যেই ক্রোমোমিয়ারটা দেখা যায় এইটা প্যাকাইটিনে স্পষ্ট হয়। আমি তোমাকে আরও সহজ করে দিই, পড়াটা সহজ করে দিই তোমার জন্য। আমরা জানি কোষের যে ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিড যেটাই বলো, সবচেয়ে বেশি স্পষ্ট হয় মেটাফেজ ধাপে। তো দেখো আমাদের মেটাফেজ কয় নাম্বার? প্রোফেজ 1 নাম্বার, প্রোমেটাফেজ 2 নাম্বার, মেটাফেজ 3 নাম্বার। তার মানে কোনো কিছু স্পষ্ট হয় কয় নাম্বার ধাপে? 3 নাম্বার ধাপে। ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি খাটো, মোটা ও স্পষ্ট হয় মেটাফেজ ধাপে। কয় নাম্বারে? 3 নাম্বার। আচ্ছা, এখানে প্যাকাইটিন কয় নাম্বার দেখো তো? প্যাকাইটিন হচ্ছে 3 নাম্বার। তাহলে যদি প্রশ্ন করে ক্রোমোমিয়ার স্পষ্ট হয় কোন ধাপে, আনসার হচ্ছে প্যাকাইটিনে। তাহলে স্পষ্ট কথাটা বললেই তুমি 3 নাম্বারটা আনসার করবা। মাইটোসিস হলে মেটাফেজ, আর মিওসিস বললে প্যাকাইটিন। ক্রোমোমিয়ার তো আর মাইটোসিসে দেখা যাবে না। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এটা গেল। এরপর দেখো বাইভ্যালেন্ট তো আমরা বলছি অলরেডি, জাইগোটিন বাইভ্যালেন্টের পড়া কিন্তু হয়ে গেছে। ক্রোমোজোমাল নিত্য পরিলক্ষিত হয় কোন পর্যায়ে? ক্রোমোজোমাল যে নিত্য, তো আমি এটা মনে রাখতাম এভাবে, প্রো ড্যান্সার মানে যে খুব ভালো নাচে তাকে কি বলতেছি? তাকে বলতেছি হচ্ছে প্রো ড্যান্সার। আচ্ছা, ডিপ্লোটিনের কথা কিন্তু বলছিলাম যে প্রান্তীয়করণ ঘটে বা মাঝখানে লুপ সৃষ্টি হয়, গ্যাপ বা বিকর্ষণ তৈরি হয়, সেটা কোথায়? ডিপ্লোটিন, ডিভোর্স যেটা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে প্রোমেটাফেজ। এইখানে এই যে চারপাশে দেখতেছো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী, এটা বিলুপ্ত হয়ে যায়, এবং নিউক্লিওলাস এটাও কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। লুপ্তপ্রায় নিউক্লিওলাস এবং লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াস না কিন্তু, নিউক্লিওলাস। আচ্ছা, এই দুটো কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। কোন ধাপে? প্রোমেটাফেজে। এখন মনে করো অপশনে প্রোমেটাফেজ নাই, মনে করো অপশনে প্রোমেটাফেজ নাই, যেমন আমরা এখানে একটা প্রশ্ন পাবো, 14 নম্বর প্রশ্নটা খেয়াল করো। মাইটোসিসের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। অপশনে কোনো প্রোমেটাফেজ নাই, তাই আনসার হচ্ছে মেটাফেজ। যদি অপশনে প্রোমেটাফেজ এবং মেটাফেজ দুইটাই থাকতো, আনসার হয়তো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি হয়? বিলুপ্ত হয়ে যায়, এবং এখানে ক্রোমোজোমগুলো নড়াচড়া করে, যাকে নিত্যের মতো মনে হয়,
তাই এটাকে বলা হয়েছে ক্রোমোজোমীয় নৃত্য, যাকে আমরা এভাবে পড়তে পারি প্রো ড্যান্সার। ওকে, এখানে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, অ্যাস্টার রে তৈরি হয়, একটু আগে পড়াইছি, সেন্ট্রিওল তৈরি করে, তাই না? কোন ধাপে? প্রোমেটাফেজ ধাপে। গুচ্ছে প্রশ্নটা আসছিল। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? অ্যানাফেজ বলছিলাম, অ্যানা মানে হচ্ছে গতি পর্যায়। প্রোফেজ 1-এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে? আমরা একটু আগে দেখলাম নিউক্লিয়ার আবরণ ও নিউক্লিওলাস কোথায় বিলুপ্ত হয়? প্রোমেটাফেজে। ওটা তো মেটাফেজের, ওটা তো মাইটোসিসের মধ্যে ছিল। বাট এটা কি বলছে? প্রোফেজ 1 মানে কি? এটা হচ্ছে মিওসিস। তো মিওসিসের মধ্যে প্রোফেজ হচ্ছে সবচেয়ে বড় ধাপ। মিওসিসের মধ্যে প্রোফেজ হচ্ছে সবচেয়ে বড় ধাপ। প্রোফেজের সবার শেষের যে ধাপটা ডায়াকাইনেসিস, এইখানে গিয়ে বিলুপ্ত হয়ে যায়। প্রোফেজের সবার শেষে যে ধাপটা, প্রোফেজের সবার শেষে যে ধাপটা, সেখানে গিয়ে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়, ডায়াকাইনেসিস। ওকে, কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে? এবং সেম আরেকটা প্রশ্ন আছে, কোন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন ঘটে? 10 নাম্বার এবং 13 নাম্বার আমরা একসাথে পড়ব, ঠিক আছে? এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে এখান থেকে, খেয়াল করো। প্রথম এই দেখো, আমরা কিন্তু এটা পড়ছি, ঠিক আছে? একটা প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করে যে ডায়াকাইনেসিসের শেষে জোড়বদ্ধ ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করে? আনসার হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থান করে। ওকে, এটা খেয়াল করো। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সম্পর্কে কিছু পড়া গুরুত্বপূর্ণ কিন্তু। মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। মেডিকেল ডেন্টালে 3 বার আসছে এখন পর্যন্ত। মাইটোসিসে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। কোষ প্লেট তৈরি হয় কোথায়? আনসার হচ্ছে সাইটোকাইনেসিসে। সাইটোকাইনেসিসের সময় খাঁজ সৃষ্টিতে সহায়তা করে কোন প্রোটিন? অ্যাক্টিন এবং মায়োসিন। এই পড়াগুলো জানতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তাহলে এই পড়াটা আমাদের গেল। কোষ বিভাজনে কোন পর্যায়ে ক্রোমোজোমগুলোকে VLGI দেখা যায়? আনসার হচ্ছে অ্যানাফেজ, VLGI গতি পর্যায়। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল অবস্থান করে? তো এটা আমি তোমাদের অলরেডি জিজ্ঞেস করছিলাম, অনেকে উত্তর করছো। এই যে খেয়াল করো, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে সবগুলো ক্রোমোজোম আছে, দেখছো কিনা? নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। এবং যেই তন্তুতে লাগানো থাকে তার নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ওকে, এই যে আমাদের যে সেন্ট্রোমিয়ারটা যেই তন্তুর মধ্যে লাগানো থাকে তার নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ওকে, অ্যাট্রাকশন বলি না, অ্যাট্রাকশন মানে কি? আকর্ষণ। তাহলে যেটা আকর্ষণ করে বা লেগে থাকে এর নাম হচ্ছে অ্যাট্রাকশন বা ট্র্যাকশন ফাইবার। ওকে, খেয়াল করো, এই যে স্পিন্ডল যন্ত্র, এটা বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্তকে বলা হয় মেটাকাইনেসিস। মানে বিষুবীয় অঞ্চলে যে তার বিন্যস্ত আছে, এই প্রসেসটার নাম, লাস্টে সিস আছে, সিস মানে প্রসেস বা প্রক্রিয়া, প্রসেসটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোথায়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট্রোমিয়ারের বিভাজন, সেন্ট্রোমিয়ার বিভাজন মানে কি? এরকম ক্রোমোজোম যদি থাকে, এটা মাঝখান থেকে ভাগ হয়ে যায়, ঠিক আছে? তো সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হচ্ছে? মেটাফেজে। ক্রোমোজোম খাটো, মোটা এবং স্পষ্ট যদি বলে, খাটো, মোটা ও স্পষ্ট হয় কোন ধাপে? মেটাফেজে, যার নাম হচ্ছে কনডেনসেশন। নাম কি? কনডেনসেশন। ওকে, তোমাদের প্রতি একটা প্রশ্ন, সুপার কয়েলিং, ঠিক আছে? সুপার কয়েলিং দেখা যায় কোন ধাপে? বলো, সুপার কয়েলিং দেখা যায় কোন ধাপে? আনসার করো সবাই। ওকে, গেল এটা। কোন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম বিভাজন? সাইটোকাইনেসিস বলছি আমরা। মাইটোসিসের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? অলরেডি বলছি। অপশনে প্রোমেটাফেজ না থাকলে আনসার হচ্ছে মেটাফেজ। কোষ চক্রে সংশ্লেষ দশার সময়কাল কতক্ষণ? তো সংশ্লেষ দশা মানে হচ্ছে তোমাকে S দশার কথা বলছে, ঠিক আছে? S দশার কথা বলছে। আচ্ছা, ওই প্রশ্ন দেখার আগে আমরা এখন কিছু এক্সট্রা পড়া দেখব, কিছু এক্সট্রা পড়া নিয়ে আসছি। খেয়াল করো, এখানে তো বলেই দিছি যে অপশনে প্রোমেটাফেজ নাই, তখন হচ্ছে আনসার মেটাফেজ। এখানে আমি 3টা তথ্য নিয়ে আসছি। রেফারেন্স বই হচ্ছে আজিবুর স্যার, এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাই হচ্ছে আমি তোমাদের পড়াচ্ছি, নাইলে পড়াইতাম না, গুরুত্বপূর্ণ। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? প্রথম যেটা, প্রোফেজ। যদি বলে তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী পর্যায় কোনটা? আনসার হচ্ছে প্রোমেটাফেজ। আবার যদি বলে সর্বাধিক ক্ষণস্থায়ী পর্যায় কোনটা? আনসার হচ্ছে মেটাফেজ। এই দুটার মধ্যে অনেক প্যাস লাগবে, আজিবুর স্যারের বইয়ে লেখা আছে, আমার কিছু করার নাই।
তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী নর্মালি যদি আসে নিচের কোনটি স্বল্পস্থায়ী পর্যায়, আনসার হচ্ছে প্রোমেটাফেজ, কোনো সমস্যা নাই। নিচের কোনটি স্বল্পস্থায়ী পর্যায়, আনসার কি প্রোমেটাফেজ। বাট যদি এরকম ল্যাজ লাগায় দেয় যে তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী, সর্বাধিক ক্ষণস্থায়ী, তখন আনসার কি চেঞ্জ হবে। ওকে, তা আমরা হচ্ছে এখানে কিছু পড়ায় আসছিলাম, এটা কিন্তু আগেই আমি বলে দিছি, ক্লাসের শুরুতেই কিন্তু টাইমগুলো পড়ায় দিছিলাম যে এস দশায় G1-এ কতক্ষণ সময়গুলো কিন্তু পড়ায় দিছিলাম। তো এখানে বাংলাটা খেয়াল করো, এস দশা মানে সংশ্লেষ দশায় 30 থেকে 50, এভাবে পড়াইছিলাম 30, 40, 50, 30টা এখানে বসবে, এই দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে 10, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 20, এইভাবে কিন্তু অলরেডি পড়ায় দিচ্ছি, ঠিক আছে। তো বিরাম 1 বা গ্যাপ 1, এই যে গ্যাপ 1 30 থেকে 40%। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে গ্যাপ 1 দশায় কি তৈরি হয়, সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। সাইক্লিন প্রোটিনের কাজ কি একটু পরে দেখবো আমরা, একটু পরে আসে। ডিএনএ অনুলিপন হয় কোথায়, ইন্টারফেস যেই উপপর্যায় তার এস দশায়, এস দশায়। ডিএনএ সংশ্লেষণ ঘটে কোষচক্রের কোন দশায়, এস দশায়। এস দশায় কি তৈরি হয়, হিস্টোন প্রোটিন তৈরি হয়। তাহলে G1 দশায় কি তৈরি হয়, সাইক্লিন প্রোটিন তৈরি হয়। এস দশায় কি তৈরি হয়, হিস্টোন প্রোটিন তৈরি হয়। এই দুটো প্রশ্ন আসতে পারে। ওকে, নিচের কোনটি কোষে উচ্চ মাত্রায় থাকলে মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টি করে? এটা হচ্ছে আমাদের আলিম স্যারের বইয়ের ইনফো, এটা কিন্তু অন্যান্য বইয়ে তুমি পাবা না, আলিম স্যারের বইয়ের নিজস্ব ইনফো। P27 প্রোটিন, তো এই জিনিসটা আমি তোমাদের পড়ায় দিচ্ছি, একদম সাজায় নিয়ে আসছি, আশা করি যে কোনো রকম প্রশ্ন আসলে পারবা। প্রথমত 4টা জিনিস এখানে পড়তে হবে, সাইক্লিন সিডিকে যৌগটা নিয়ে পড়তে হবে, সাইক্লিন সিডিকে MPF যৌগ নিয়ে পড়তে হবে। MPF মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। P53 প্রোটিনটা নিয়ে পড়তে হবে এবং P27 প্রোটিনটা নিয়ে পড়তে হবে। এটা রেফারেন্স কি, রেফারেন্স হচ্ছে আলিম স্যার, রেফারেন্স হচ্ছে আলিম স্যার, যেহেতু আলিম স্যারের অনুশীলনীতে এমসিকিউ আছে চলে আসতে পারে। সাইক্লিন এবং সিডিকে যৌগ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, কোষ চক্রের বিভিন্ন দশার পরিবর্তন নিয়ন্ত্রণ করে। আর যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এটা কি করে, কোষ চক্র শুরু করার নির্দেশ প্রদান করে, ঠিক আছে। P53 প্রোটিন, এটা হচ্ছে নর্মালি কোষকে বিভাজন হতে দূরে রাখে। কি বললাম, P53 প্রোটিনের কাজ হচ্ছে কোনো একটা কোষকে বিভাজন হতে দূরে রাখা। যদি ডিএনএটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে P53 প্রোটিন অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় কোষের মৃত্যু ঘটাতে পারে, ঠিক আছে। P27 প্রোটিন কোষে উচ্চমাত্রা থাকলে এটা কি মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টি করে। এই তথ্যগুলো জানতে হবে, চলে আসতে পারে পরীক্ষায়। দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার কোষের বিস্তার হওয়াকে কি বলে? তো এরকম কিছু টার্ম আছে, আমাদের টার্মগুলো ক্লিয়ার করতে হবে। আমি টার্মগুলো এখানে লিখে নিয়ে আসছি, অনকোজেনেসিস, অনকোজিন, মিউটাজেন্স, P53 প্রোটিন। এই যে টার্মগুলো অনেকের প্যাচ লাগে, তাই আমি হচ্ছে এটা সবগুলো উঠে নিয়ে আসছি। খেয়াল করো, অনক কথাটা মানে হচ্ছে ক্যান্সার বা টিউমার, অনক মানে হচ্ছে ক্যান্সার বা টিউমার, আর জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া। তো যদি বলে ক্যান্সার তৈরি হওয়া বা টিউমার তৈরি হওয়া বা সৃষ্টি হওয়া, তার নাম কি অনকোজেনেসিস। যদি জিন কথাটা থাকে, দেখো একটা হচ্ছে জেনেসিস, একটা হচ্ছে জিন। জিন মানে তো বুঝছো, জিন যেটা। অনকোজিন হচ্ছে টিউমার সৃষ্টির ক্ষেত্রে কোষচক্র বিনষ্টকারী জিন, মানে জিন কথাটা থাকলে সেটা হচ্ছে কি অনকোজিন। আর মিউটাজেন্স যেটা, মিউটাজেন্স হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। মিউটাজেন্স কি রাসায়নিক পদার্থ, যা কিনা ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। তাহলে দেখো অনকোজেনেসিস একটা প্রসেস, এটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়। অনকোজিন এক ধরনের জিন, যেই জিনটা ক্যান্সার তৈরি করে। আর মিউটাজেন হচ্ছে কিছু পদার্থ, জেন, কিছু জেন, অ্যান্টিজেন, শোনো নাই অ্যান্টিজেন, ওই রকম মিউটাজেন। জেন হচ্ছে কিছু পদার্থ যা কিনা ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে। আর এই যে P53 প্রোটিন, এটা হচ্ছে কোষকে বিভাজন হতে বিরত রাখে। যদি কোষে কোনো সমস্যা হয় তখন এটা উল্টাপাল্টা হয়ে যায়, যার নাম হচ্ছে ডিফেক্টিভ P53, তখন সেটা ক্যান্সার সৃষ্টি করে। কিন্তু নর্মালি তার কাজ কি, কোষকে বিভাজন হতে বিরত রাখা। ওকে, এই হচ্ছে আমাদের পড়াশোনা। এরপর একটা প্রশ্ন দেখো, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময়, আচ্ছা এখানে যে পয়েন্টটা, এটা আনসার কি, ক্যান্সার যদি ছড়িয়ে যায়, ক্যান্সার ছড়িয়ে যাওয়া কোনটা, সেটা হচ্ছে মেটাস্টেসিস। ছড়িয়ে যাওয়া হচ্ছে মেটাস্টেসিস। ওকে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় কোন পদ্ধতিতে উলফিয়ান নালীগুলা অপসারিত হয়? তো আনসার হচ্ছে অ্যাপোপ্টোসিস। আমি তো বিষয়টা তোমাদের বুঝাই। দেখো আমাদের হাতের আঙ্গুল কিন্তু এরকম, তাই না? আঙ্গুলগুলো আমরা হচ্ছে পাশ করতে পারি, এরকম প্রসারিত করতে পারি, কিন্তু ভ্রূণ অবস্থায় আঙ্গুলগুলো এরকম ছিল, এখানে কিছু পাতলা টিস্যু ছিল,
কিছু পাতলা কি ছিল, টিস্যু ছিল, এরকম লাগানো ছিল। এই টিস্যুগুলা মারা গেছে, যার ফলে আমরা আঙ্গুলটা প্রসারিত করতে পারছি। তাহলে এই যে কোষগুলা, পাতলা টিস্যুর কোষগুলা যে মারা গেল, এটা একটা পূর্ব নির্ধারিত ঘটনা। আগে থেকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যে আমাদের হাতের এই কোষগুলা মারা যাবে, যার ফলে আমরা হাতটা প্রসারিত করতে পারবো। তো যেই সকল কোষ এরকম পূর্ব নির্ধারিত বা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, এই মৃত্যুর প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। আমাদের অন্ত্র এবং রক্তে কিছু কোষ আছে যা কিনা প্রতিনিয়ত অনেক বিষাক্ত পদার্থের সাথে মিশে। তো এইগুলা কিছুদিন পর পর নষ্ট হয়ে যাইতে হয়, কিছুদিন পর পর মরে যেতে হয়, নাহলে কিন্তু এগুলো থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের রক্ত এবং অন্ত্রের কোষগুলা কিছুদিন পর পর মরে যাওয়া, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে কে? এই অ্যাপোপ্টোসিস। এইটার ঠিক উল্টা প্রক্রিয়াটাই হচ্ছে তোমার ন্যাক্রোসিস। ন্যাক্রো মানে মনে রাখবা নিউট্রিশন। পুষ্টির অভাবে বা বিষক্রিয়ায় যদি কোনো কোষ মারা যায়, যা পূর্ব নির্ধারিত না, আগে থেকে নির্ধারণ করা না, হঠাৎ করে মারা গেছে পুষ্টির অভাবে বা বিষক্রিয়ায়, তখন তার নাম হচ্ছে ন্যাক্রোসিস। তাহলে যদি বলে পূর্ব থেকে অনির্ধারিত মৃত্যু, বুঝো কিন্তু এই প্রশ্নটা দেখো, কোষের অনির্ধারিত মৃত্যু, অনির্ধারিত মানে কি? যা নির্ধারিত নয়, সে অন্য কোনো কারণে মারা গেছে, তার নাম হচ্ছে ন্যাক্রোসিস। আর যদি পূর্ব থেকে নির্ধারিত থাকে, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, আগে থেকে নিয়ন্ত্রিত, সেটা হচ্ছে কি? অ্যাপোপ্টোসিস। এবং এই অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে কোষের কোন অঙ্গাণু? কমেন্ট করো তো তোমরা। অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে কোষের কোন অঙ্গাণু? কমেন্ট করো। পড়াইছি আজকেই পড়াইছি। এখানে আমাদের ডিটেলস আমরা নিয়ে আসছি, যা যা আমি মুখে বলছি ওইগুলাই এখানে লেখা। দেখো, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে। প্রোগ্রামড সেলড ডেথ, প্রোগ্রাম মানে কি? আগে থেকে নির্ধারিত, নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসের উদাহরণ দিয়েছে এখানে রক্তকোষ। রক্তকোষ মানে কি? আরবিসি আমরা জানি 120 দিন বা 4 মাস পর পর মারা যায়। তো রক্তকোষ এবং অন্ত্রের অ্যাপিথেলিয়াম লাইনিংয়ের লক্ষ লক্ষ কোষ কেন ধ্বংস হয়? যাতে ক্যান্সার আক্রান্ত না হয়। অ্যাপোপ্টোসিস, মানুষ যখন ভ্রূণাবস্থায় থাকে তখন পাতলা টিস্যু দিয়ে হাতের সকল আঙ্গুল লাগানো থাকে, যা পরে বিলুপ্ত হয়ে 5টি আঙ্গুল পৃথক হয়, মাত্র বললাম। আর বিষাক্ত দ্রব্যের কারণে বা পুষ্টির অভাবে কোষের মৃত্যুকে বলে ন্যাক্রোসিস। কোষের অনির্ধারিত মানে পূর্ব নির্ধারিত নয় বা জেনেটিক্যালি নয়, এরকম মৃত্যুকে বলা হয় ন্যাক্রোসিস। ওকে, তাহলে আমাদের দেখো তো এই প্রশ্নগুলো ক্লিয়ার কিনা। 19 নাম্বার ভ্রূণের, 18 নাম্বার ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় উলফিয়ান নালী অপসারিত হয়, যা পূর্ব নির্ধারিত অ্যাপোপ্টোসিস। ভ্রূণীয় বিকাশের সময় নাভিরজ্জ ও থলির মাঝে বিদ্যমান টিস্যুর অবশিষ্টাংশ দেহ থেকে অপসারিত হয়, পূর্ব নির্ধারিত অ্যাপোপ্টোসিস। অনির্ধারিত মানে কি? ন্যাক্রোসিস। জেনেটিকভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? অ্যাপোপ্টোসিস। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কোষ বিভাজন অধ্যায়ে যে কোষটা এমসিকিউ ছিল। আশা করি তোমাদের একদম বেসিক থেকে বুঝাইতে পারছি। হ্যাঁ, কমেন্ট করছো তোমরা যে আমাদের অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে বা কোষের পূর্বনির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। আয়েশা সিদ্দিকা কমেন্ট করছো, ভেরি গুড। তাহলে তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানায় দাও। কন্টেন্টগুলো ফলো করবা, পোলগুলো সলভ করবা টেলিগ্রাম থেকে, বায়োলজি বি, কেমিস্ট্রি বি, ফিজিক্স বি, কন্টেন্টগুলো ফলো করবা। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।